পমপমগুলোর সাথে ছোট্ট হয়ে আছে, একদম টিপে বড় করে দাও। কি করলে গরম হবে বলো? শীতে বিয়ে করে কেন? জামাই বউকে জড়িয়ে ধরে শুয়ে থাকার জন্য। তুমি জানো না? ওই তোমার প্যান্টের ওটা ছোট হয়ে আছে কেন? শীতকাল তো। আচ্ছা, দাও, জোরে জোরে দাও। বাসর রাতে নববধূর বুকের দাগটা দেখে আটকে উঠলাম। ঠিক মাঝখানটায়, মাঝ বরাবর বললেও ভুল হবে, একটু উপরে, যেখান থেকে শরমের এলাকা শুরু, ঠিক সেখানে। অর্থাৎ কামিজ বা ব্লাউজের গলা যদি স্বাভাবিক হয় তাহলে দেখা যাবে না, আর যদি একটু বড় ঢিলাঢালা হয় বা বেয়াখেয়ালিতে জামা ব্লাউজ একটু নিচে নেমে আসে তাহলে স্পষ্ট দেখা যায়। কন্যা দেখা, বিয়ে সম্পন্ন হয়ে অলিমার অনুষ্ঠানের পর বাসরঘর পর্যন্ত আসার দীর্ঘ প্রতিক্রিয়ার মাঝে একবারও চোখ পড়েনি। কি আশ্চর্য ব্যাপার! অথচ এখন গোমটা সরিয়ে থুতনি ধরে লাজে রাঙা মুখ উপর তুলে ধরতে চোখ পড়ল দাগটা। ইংরেজি বড় হাতের এম অক্ষর, ব্লাউজের বাইরে অর্ধেক, আর বাকি অর্ধেক ব্লাউজের নিচে ঢাকা পড়ে আছে। আমার কপালে এমন বোঝ উঠবে ভাবা যায় না। ছোট খাল থেকে মা বলতেন, সৎ চরিত্রের জন্য সতী সাদী, আর চরিত্রহীন জন্য চরিত্রহীন স্ত্রী মিলে। মায়ের কথাকে অক্ষর জ্ঞান করে কখনো চরিত্রের মাঝে কলঙ্ক লেপন হতে দিইনি, অথচ আমার কপালে এই অবস্থা। যতটুকু লক্ষ্য করেছি, তোয়া জাতীয় কোনো কিছু পুরে এম অক্ষর লেখা হয়েছে। কি ভয়ঙ্কর! তার মানে কারো ভালোবাসার নিদর্শন হিসেবে এমনটা করা। গ্রামের অল্প শিক্ষিত ছেলেদের হাতে এমন দাগ দেখেছি, সিগারেট দিয়ে পুড়ে, ব্লেড দিয়ে কেটে, প্রেমিকার নাম লিখে, অথবা প্রতিক্রিয়া চিহ্ন আঁকে। রাইসা শিক্ষিত মেয়ে, সে এমন করবে মানা যায় না। তার বাবা মানে আমার শ্বশুর প্রাঙ্গন চেয়ারম্যান, সবাই মোটামুটি শিক্ষিত, বলা যায় কুসংস্কার মুক্ত আধুনিক পরিবার। এমন পরিবারে বেড়ে ওঠা কোনো একজন সদস্য বগে যাওয়া মানুষের আচরণ করবে, এ কেমন কথা? শ্বশুর দিকে এ বিয়েতে আমি রাজি ছিলাম না। আমার সিদ্ধান্ত ছিল শিক্ষকের মেয়ে অথবা আমার ছাত্রীকে বিয়ে করব না, কিন্তু মায়ের পছন্দ, তাই শেষ পর্যন্ত আমি রাজি হয়েছি। আমি যা কিছু করি সব মায়ের জন্য করি। মা খুব দুঃখী ও সংগ্রামী মহিলা। বিয়ের 3 বছরের মাথায় মাকে রেখে বাবা নিরুদ্দেশ হন। বাবার জন্য মা অধীর আগ্রহে তাদের বাড়িতে অপেক্ষা করেন। তখন আমার বয়স 2। অপেক্ষা করেন দীর্ঘ 5 বছর। ততদিনে সবাই ধরে নিয়েছিল বাবা মারা গিয়েছেন। বাবা মারা যাননি, ফিরলেন 5 বছর পর। তিনি একা ফিরেননি, সাথে ছিল তার দ্বিতীয় স্ত্রী, আরেক শিশু কন্যা। মা খুব কষ্ট পেয়েছিলেন। দাদার বাড়ি আর থাকেননি, চলে আসেন নানার বাড়ি। আজ 30 বছর হতে চলল। জীবনের স্বাদ আল্লাহ সবকিছু জলজল্দি দিলেন মায়ের বাসায়। আমার চাঁদ মুখের পানে তাকিয়ে তিনি সংগ্রাম করে গিয়েছেন নীরবে, মুখ বুঝে, কোনো অভিযোগ ছাড়া। কিন্ডারগার্টেন স্কুল, স্বল্প বেতনে শিক্ষিতা, আর মায়ের মানুষের বাড়ি বাড়ি যেয়ে টিউশনি করছেন। এই মায়ের কথা কি আমি অপেক্ষা করতে পারি? পারি না তো। মাকে বলেছি আমার ছাত্রীকে বিয়ে করব না। মা বুঝিয়েছেন, বলেছেন তকদিরের বিষয়ে নিজেকে সিদ্ধান্ত নিলে আল্লাহ বেজার হন। তকদিরের সিদ্ধান্ত অবশেষে মায়ের হাতে ছেড়ে দিয়েছিলাম। এখন দেখি এই অবস্থা। 6 তলার নিজস্ব আধুনিক ফ্ল্যাটে সাজানো বাসরঘর, তাজা ফুলের সামিয়ানা, সাদা চাদরের ঢাকা দামি পলঙ্ক, ঘোমটা টেনে এক কোণে বসে থাকা পদ্ম ফুলের মতো টকটকে পর্ষা অতি রূপবতী কন্যা, আর আমার এক জীবনের সাজানো স্বপ্ন। সব কিছুকে যেন প্রতারণা মনে হচ্ছে। অথচ কত কষ্ট করে না নিজেকে আমি মেয়েদের স্পর্শ থেকে দূরে রেখেছি, পালিয়ে বেরিয়েছি। রমেশ আমার ছাত্রী, মাত্র কয়েকদিনের। সব কিছু এখন আর পরিষ্কার মনে নেই। ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে তাদের বাড়িতে লজিং ছিলাম। আমাদের বাড়ি থেকে কলেজ অনেক দূর ছিল। রমেশা তখন ক্লাস 8-এর ছাত্রী। সদস্যপোটা পদ্মা ফুল, লম্বা চিপচিপে গোধূলি বর্ণের লালচে ত্বক, আর খাসখারা চেহারায় কঠিন মায়ার চাপ। প্রথম দিনই সিদ্ধান্ত নিলাম যত দ্রুত সম্ভব চেয়ারম্যান বাড়ি ত্যাগ করতে হবে, না হয় রূপের অনলে কখন যে কিভাবে পুরো চারকার হয়ে যাব নিজেই টের পাবো না। আমি যে প্রতীক যাযাবর, মায়ের জন্য আমাকে হাঁটতে হবে বহু দূর।
এখানে অসময়ে আমাকে থামলে চলবে না। মাঝে বড়ই দুঃখী। জীবনের কাছে একবার হেরে যাওয়া মাকে আমি দ্বিতীয়বার হারতে দিতে পারি না। নিজে জিতে মাকে জিতিয়ে দিতে হবে। খুব পেরেশানিতে দিন পার করছিলাম। আমাকে যে দ্রুত চলে যেতে হবে, কিন্তু সহজে কোথাও জায়গাও পাচ্ছিলাম না। মেসা থেকে যে পড়বো সেই উপায়ও নাই। মায়ের স্বল্প কোটি টাকায় খাওয়া পড়া চলে না, মেসের খরচ কেমনে হবে? ঠিক তখনই ঘটনাটি ঘটে। বইয়ের মাঝে রুমেশার প্রেমপত্র পাই। সুন্দর করে সে একটি লাইন লিখেছিল, আপনাকে খুব ভালো লাগে। এই ভালো লাগা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কথায় আছে, যেখানে ভাগ্যের ভয় সেখানেই সুন্দর হয়। যে আমি ছিলাম পলায়ন পর, সে আমাকে রুমেশার চিঠি দ্রুত পালাতে সাহায্য করেছিল। চিঠি পেয়ে সে চেয়ারম্যান বাড়ি ত্যাগ করেছি। আর কোনোদিন ওই মুখই হয়নি। জীবন তো আর থেমে থাকে না। সংগ্রামী মায়ের সংগ্রামী ছেলে একসময় বিশাল বিজয় ছিনিয়ে আনে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ থেকে ভেটেরিনারি ডিগ্রি অর্জন করে উপজেলা ভেটেরিনারি সার্জন হিসেবে সরকারি কর্মকর্তার পদ অলঙ্কিত করে। হ্যাঁ, আমি এখন প্রথম শ্রেণীর কর্মকর্তা। যে রুমাইসা আতঙ্কিত ছিল চেয়ারম্যান সাহেব জানতে পারলে আমার কল্লা কেটে ফেলবেন, এখন আমি সেই রুমাইসার উপযুক্ত পাত্র। এ তো কল্পনা, এত স্বপ্ন কই গেল? একটি দাগ আমার জীবন তছনছ করে দিল। কি করব, কি করা উচিত কিছুই ভাবতে পারছি না। কতক্ষণ থমরে বসে আছি নিজে জানি না। রুমাইসার তাগাদায় একসময় খাটের এক পাশে শুয়ে নির্গম রাত কাটালাম। কাউকে কিচ্ছু বললাম না। আপাতত সিদ্ধান্ত নিলাম নীরব থাকার, দেখি কি হয়। রুমাইসা কি ভেবেছিল ঠিক জানি না। তবে প্রথম দিনে সে আজগুজি একটি গল্প শোনায়। তখন সে আমাকে আপনি করে সম্বোধন করেছিল, কারণ আসলে আমি একটা ঘরের মাঝে দিনাতিপাত করেছিলাম। তার সাথে স্বাভাবিক হতে পারছিলাম না। আমাকে আপনার পছন্দ হয়নি? হ্যাঁ হ্যাঁ, পছন্দ না হওয়ার কি আছে? আমি আমতামতা করে উত্তর দিই। তাহলে আমার সাথে এমন আচরণ কেন করছেন? কই, আমি তো ঠিক আছি। তুমি কি কোনো সমস্যা বোধ করছো? শুনুন, আমি বাচ্চা মেয়ে না, সব বুঝি। যদি মন থেকে পছন্দ না করে থাকেন তবে বলুন, আমি নিজের উপর দোষ নিয়ে নীরবে সরে পড়ব, যেভাবে আপনি আমাদের বাড়ি থেকে পালিয়েছিলেন। না না, তা হবে কেন? তাহলে? আসলে আমার শরীরটা মনে হয় ঠিক নেই। আপনার সব ঠিক আছে, ধৈর্য ধরে আমার একটি গল্প শুনুন। আপনাকে প্রেমপত্র দিয়েছিলাম সহ্য করতে না পেরে। একজনকে ভালো লাগলে আর তাকে পাওয়ার সম্ভাবনা না থাকলে যে কি পরিমাণ কষ্ট হয় তা কাউকে বোঝানো সম্ভব না। এই যন্ত্রণা বেশি নাকি শারীরিক যন্ত্রণা বেশি তা বোঝার জন্য আমি কিছু কাজ করি। আপনি যেদিন চলে আসেন সেই রাতে বড়া কাঠি আগুনে উত্তপ্ত করে বুকের এইখানটায় পুড়ে এম অক্ষর লিখি। আপনার নামের প্রথম অক্ষর মহিতুর রহমান। বিশ্বাস করবেন, একটুও জ্বলেনি, ব্যথা পাইনি। দীর্ঘদিন নিজে নিজে পেকে গলে একসময় শুকিয়ে এমন হয়েছে। এই পর্যন্ত বলে রুমাইসা ব্লাউজের উপরের দিকে একটি বোতাম খুলে সম্পূর্ণ দাগটা দেখায়। মাঝখানের মাঝে যেন ঈষৎ লাল রঙের অ্যাম্বুসে লেখা এম স্পষ্ট। এরপর একবার ধান খেতে ছিটানো কীটনাশক খেয়ে দেখেছি। মৃত্যুর যন্ত্রণা বিরহের যন্ত্রণার চেয়ে অনেক কম। বিশ্বাস করবেন কি না জানি না, আপনাকে পাবার আমার কোনো উপায় ছিল না। আমি বাবার একমাত্র আদরের কন্যা। বাবা সব বুঝে গিয়েছিলেন। তিনি ছুটে গিয়েছিলেন আপনার মায়ের কাছে, আপনাকে ভিক্ষা চেয়েছিলেন। এত কঠিন বাবা আমার কত ছোট হয়েছেন কল্পনাও করতে পারবেন না। বাবা আপনার লেখাপড়ার সব দায়িত্ব একাই নিতে চেয়েছিলেন। আপনার মা রাজি হননি, তবে কথা দিয়েছিলেন আমাকে পুত্রবধূ করে ঘরে আনবেন। এ পর্যন্ত বলে রুমাইসা থেমে আবার বলা শুরু করলো। আমার আর কিছুই বলার নেই। আপনার যদি বিশ্বাস হয়ে থাকে তবে আমাকে হৃদয়ে ঠাঁই দিন। অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি নিন। আমি কিছুই বুঝতে পারছিলাম না। রুমাইসা যদি সত্য বলে থাকে তবে সে স্বাভাবিক মানুষ নয়। অস্বাভাবিক মানুষের সাথে সংসার করা কতটুকু সুখের হবে? আর যদি উদর পিণ্ডিতে বুধর ঘাড়ে চাপিয়ে পার পেতে চায় তাহলে আর কি করার আছে?
যাই হোক, এতটুকু বুঝেছিলাম যে আমি কঠিন ষড়যন্ত্রে ফেসে গিয়েছি। এখান থেকে আর বাকি জীবনে মুক্তি পাওয়া অসম্ভব হবে না। এরপর জল গড়িয়েছে দূর, বহু দূরে। জীবন থেমে থাকেনি, সময় কত কিছুই বলে দিয়েছে। যে কথা রুমাইসা বলতে পারেনি আমাকে, আমি বলতে পারিনি রুমাইসাকে, সে কথা খুব সহজেই বলে দিয়েছি আমাদের উভয়কে। রুমাইসা আসলে স্বাভাবিক মানুষ নয়, অতি ক্ষমতাশীল একজন নারী, ভালোবাসার ক্ষমতায় বলিয়ান একজন ময়ূষী। জীবনের পরন্ত বেলায় কত কিছুই ভাবি। রুমেশে কি না কি করেছে। বিয়ের পর থেকে পানি পান করার জন্য 2টি গ্লাস ব্যবহার করতে দেয়নি, সবসময় একটি গ্লাসই ব্যবহার করেছে। গ্লাসের যে অংশ আমার ঠোঁটের স্পর্শ লাগে ঠিক সেখানেই তার ঠোঁট লাগিয়ে পান করতে চেষ্টা করেছে। বিছানায় বালিশ থাকে এক জোড়া, তবে তার বালিশ সবসময় থাকে ভরমুক্ত। আমার বাহুকে না বানালে তার ঘুম আসে না। খানা খেতে হবে এক থালে, এক লুকমো যদি আমার ফেটে যায় তবে আরেক লুকমো যাবে তার ফেটে। কতদিন তার না খেয়ে পার করতে হয়েছে আমি বাসায় ফিরতে পারিনি কারণে। কত যে গল্প দুজনের, কত যে ইতিহাস ভালোবাসার। একবার বাইক অ্যাক্সিডেন্ট করে হাসপাতাল ছিলাম 52 দিন। আমাকে বোঝাতে না দিয়ে প্রতিদিন রোজা রেখেছে সে। তার আবার মহাময়ী প্রতি অগাধ অবস্থা। আমাদের জীবনের সামান্য একটু বিপদ আপদে আসলেই প্রভুর দরবারে সুর করে মোনাজাত করা দরকার। গতকাল পার করলাম আমাদের 22তম বিবাহ বার্ষিকী। মনে করতে পারিনি 8030টি দিনের মাঝে কতদিন আমরা আলাদা থেকেছি। একসাথে থাকতে বলে সে কত বাহানার কথা সবার মাঝে ছাড়িয়েছে। আমি নাকি একা ঘুমাতে পারি না, ঘুম ভেঙে গেলে ভয় পাই, ঘুমের মাঝে বোধ হয় ধরে দেয় আমাকে, একা ঘুমাতে দেয়। ঠিক হবে না, তাকে সাথে থাকতে হবে। সো এরকম কাউকে পাওয়া সত্যি ভাগ্যের। গল্পটি এ পর্যন্তই। কেমন লেগেছে সেটি না হয় আপনারাই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।